দুর্ভাগ্যের বিষয় হলো যে বর্তমান সরকারও এটাকে বিপ্লব মনে করে না। যদি মনে করত তাহলে সরকার নিজেকে অন্তর্বর্তীকালীন সরকার বলতো না, নিজেকে বিপ্লবী সরকার বলতো। ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে হবে, তাহলেই বিপ্লব সমাপ্ত হবে। মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ, উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ এবং ছাত্র শিক্ষক, আসসালামু আলাইকুম। আমি একটু 1975 সালে ফিরে যাই। আমি একটু আগে দেখছিলাম ডকুমেন্টারিটা, খুব চমৎকার ডকুমেন্টারি হয়েছে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই ডকুমেন্টারিটি বানিয়েছেন। 7ই নভেম্বর 1975 সাল, আপনারা যেমন এবার রাজপথে ছিলেন, 7ই নভেম্বর আমি রাজপথে ছিলাম। আমি তখন বুয়েটের ছাত্র, বুয়েটে 3rd ইয়ারে পড়তাম এবং 7ই নভেম্বর সকালবেলা আমি এবং আমার কয়েকজন বন্ধু আমরা বুয়েটের হল থেকে, শেরেবাংলা হলে থাকতাম আমি, শেরেবাংলা হল থেকে আমরা রওনা হয়েছিলাম ক্যান্টনমেন্টের দিকে, কারণ সারা রাত গোলাগুলির আওয়াজ ওই দিক থেকে আসছিল এবং আমরা জানতে চাচ্ছিলাম যে জিয়াউর রহমান উনি সুস্থ ভালো আছেন কিনা, এটা জানার খুব আমাদের আগ্রহ ছিল। তা আমাদের খুব বেশি দূরে যেতে হয়নি। শাহবাগ, যেটা পরে আন্দোলনের মাধ্যমে, ওখানে যেতেই আমরা দেখলাম একটা ট্যাঙ্ক দাঁড়িয়ে এবং এই ট্যাঙ্কের টারেটটা থাকে একজন জুনিয়র কমিশন অফিসার হবেন, জেসিও হবেন, তিনি বক্তৃতা করছিলেন এবং তিনি বক্তৃতা করছিলেন যে আমার এখনো কানে বাজছে আর কি। উনি বলছিলেন যে ভারতীয় দালাল খালেদ মোশাররফ নিহত হয়েছে এবং জেনারেল জিয়াউর রহমান মুক্ত এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং সেখানে সব দাঁড়ানো জনতা তারা করতালি দিচ্ছিলেন। অর্থাৎ আমি দেখছিলাম যে ডকুমেন্টারিতে আপনারা বলেছেন যে স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছিল সেদিন, এই শব্দটা বোধহয় শুনলাম আমি। আমার কাছে কি মনে হয় জানেন, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছিল যে আমাদের 7ই নভেম্বর প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম। কারণ এর আগের যে 3.5 বছর ছিল, সেই 3.5 বছর বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই। যেহেতু ভারতীয় সহায়তায় আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হয়েছিল, কাজে ভারত সবসময় তাদের অ্যাটিটিউড এখন পর্যন্ত আছে যে তারাই এই দেশটার মালিক। এই ধরনের একটা অ্যাটিটিউড ভারতের মধ্যে সবসময় ছিল এবং এখনো আছে। তো 7ই নভেম্বর 1975-এ আমাদের মনে হয়েছিল সেই ভারতীয় শৃঙ্খল মুক্ত আমরা হতে পেরেছিলাম। তো সেই দিক দিয়ে আমরা যদি 7ই নভেম্বরের বিপ্লবের সাথে জুলাই বিপ্লবের তুলনা করি, একটু আগে ডক্টর রায়হানা বলে গেছেন মিল অমিলের বিষয়টি, আমি ওনার বক্তব্যের সূত্র ধরেই আমি বলতে চাচ্ছি যেটা, যে মিলের জায়গাটা হলো যে 7ই নভেম্বরে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। জুলাই বিপ্লব হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই দিক দিয়ে খুবই মিল দুটোর মধ্যে। এবং আমরা যদি ওই দিনের স্লোগান এবং জুলাইয়ের স্লোগান চিন্তা করি, সেখানেও আমরা আক্ষরিক অর্থে মিল খুঁজে না পেলেও আমরা স্পিরিটে মিল খুঁজে পাব। যেমন স্লোগানগুলো আপনারা শুনলেন এখানে, যেটা আমরা সেদিন বলেছিলাম, আমার এখনো মনে আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এখনো মনে আছে আমার। এবং তার সাথে আমরা বলেছিলাম ভারতীয় আধিপত্যবাদ বিপাত যাক, এটা স্লোগানের মধ্যে নাই। আরেকটা স্লোগান ছিল রুশ ভারতের দালালরা হুঁশিয়ার হুঁশিয়ার, এটা খুব পপুলার স্লোগান ছিল সেই সময়। এবং আমরা যদি জুলাইয়ে চলে আসি, তাহলে কি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তো আমরা যদি এই দুটো স্লোগানের মধ্যে আমরা চিন্তা করি, তাহলে স্পিরিট কিন্তু একই। অর্থাৎ দিল্লির আধিপত্যবাদ থেকে বাংলাদেশের জনগণ মুক্তি চেয়েছে।
চেয়েছিল সেটা ছিল একটা প্রতি বিপ্লবের বিরুদ্ধে একটা বিপ্লব। কারণ প্রতি বিপ্লবটা ঘটেছিল 3 নভেম্বর, যখন খালেদ মোশাররফ তিনি জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করে তিনি ক্ষমতা দখল করেছিলেন। এটা একটা ভারতপন্থী প্রতি বিপ্লব ছিল। সেই ভারতপন্থী প্রতি বিপ্লবের বিরুদ্ধে সিপাহী জনতা রুখে দাঁড়িয়েছিল সম্মিলিতভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করবার জন্য, যেটা আমরা আগেই বলেছি। তো সেই দিক দিয়ে মিল ছিল, কিন্তু একটা অ্যাডিশনাল এলিমেন্ট যেটা ছিল জুলাই বিপ্লবে, সেটা হলো যে এই সময় বিপ্লবটা হয়েছে একই সময় একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদের এলিমেন্ট ওয়াজ মিসিং, যেটা 1975 সালে এই ফ্যাসিবাদের এলিমেন্টটা ছিল না। কারণ তার আগে যে একনায়কতন্ত্রের যে সরকার ছিল শেখ মুজিবুর রহমানের, সেই সরকারের পতন হয়েছিল তারও 3 মাস আগে, আপনার আগস্টের 15 তারিখে পতন হয়ে গেছিল। সুতরাং ইমিডিয়েটলি এই যে ফ্যাসিস্ট একটা রেজিমকে আমাদের পরাজিত করতে হবে, সেটা আমাদের হিসাবের মধ্যে ছিল না, বা জনগণ ওইভাবে চিন্তা করে নাই। এবং এই কারণে এবারের যে বিপ্লব, সেটার আমি মনে করি সেটার ব্যাপ্তিটা অনেক বেশি, অনেক ওয়াইড বিপ্লব এবার। কারণ এটা একই সঙ্গে এটা ডোমেস্টিক একটা ফ্যাসিস্ট রেজিমকে আমরা সরিয়েছি, আমাদের ইয়াং জেনারেশন তারা সরিয়েছে, এবং ভারতীয় আধিপত্যবাদকে আমরা চ্যালেঞ্জ করেছি, তাকেও পরাভূত করেছি। তো একটা মিস্টেক আমার মনে হয়, এখন হাইন্ডসাইটে যদি আমরা চিন্তা করি, 7ই নভেম্বরের একটা মিস্টেক আমার কাছে মনে হয় যে 7ই নভেম্বর যখন ঘটলো, প্রথমে আমরা এটাকে বলেছিলাম, আমার বয়সের যারা আছেন তাদের নিশ্চয়ই মনে আছে, আমরা এটাকে তখন বলতাম সিপাহী জনতা বিপ্লব। এই নামটা কিন্তু পরবর্তীতে আমরা পরিবর্তন করে ফেললাম, জাতীয় সংহতি দিবসে আমরা নিয়ে আসলাম। আমার কাছে মনে হয় এই নামটা পরিবর্তন করাতে আমাদের যে বিপ্লবের স্পিরিট ছিল, এটা ডাইলিউটেড হয়ে গেছিল। আমার হাইন্ডসাইটে, এখন আমি ইতিহাস চর্চা করি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে লেখালেখি করি, আমার মনে হয় আমি যখন একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট কিংবা একজন হিস্টোরিয়ানের দৃষ্টি দিয়ে দেখতে যাই, আমার মনে হয় এই নামটা পরিবর্তনের ফলে আমাদের বিপ্লবের স্পিরিট ডাইলিউটেড হয়ে গেছিল, এবং এই কারণেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসতে পেরেছিল 1996 সালে, কিংবা তারও আগে এরশাদ কু করতে পেরেছিল, যেহেতু আমরা বিপ্লবের স্পিরিটটাকে 1975 আর ধরে রাখতে পারি নাই। এখন হয়তো অনেক কারণ থাকতে পারে। জিয়াউর রহমান সাহেব তখন চিন্তা করেছিলেন আর্মিতে ইউনিটি দরকার, সিপাহীদের সাথে যে আর্মি অফিসারদের রাখেন নাই, কারণ তখন মনে হতো যে এটা শুধুমাত্র সিপাহীদের বিপ্লব ছিল, কর্মকর্তাদের এখানে ভূমিকা ছিল না, অফিসারদের ভূমিকা ছিল না, হয়তোবা আমার ধারণা। এই জন্য নামটা পরিবর্তন করে এটাকে সংহতি দিবস এটাকে বলা হলো, তার মানে এক ধরনের একটা ইউনিটির সিগন্যাল দেয়া হলো। সো মেবি এই উদ্দেশ্যটা সফল হয়েছিল, একটা ইউনিটির সিগন্যাল দেয়া গেছিল, কিন্তু নেগেটিভ সাইডটা হলো আমরা বিপ্লবের স্পিরিটটাকে হারিয়ে ফেলেছিলাম। তো এই জুলাই বিপ্লব আমাদের সেই স্পিরিটটাকে আবার ফিরিয়ে দিয়েছে, কারণ এবার আমরা বিপ্লব করছি একটা ফ্যাসিস্ট রেজিম, যেটা বেসিক্যালি ওয়াজ কন্টিনিউয়েশন অফ শেখ মুজিব রেজিম। তার কন্টিনিউয়েশন ছিল, আরো ভিশাস, আরো ভয়ঙ্কর, শেখ মুজিবের তুলনায় আরো ভয়ঙ্কর ফ্যাসিজম ছিল এটা, এবং সেই রেজিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। তো আমরা যদি আগের মিস্টেক থেকে আমরা শিক্ষা নিতে যাই, তাহলে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটা সর্বদা বিপ্লব কথাটা আমাদেরকে বলতে হবে। দুর্ভাগ্যের বিষয় হলো অনেকেই এটাকে বিপ্লব বলতে নারাজ। এটাকে আমি একটা বিপদ হিসেবে দেখতে পাই ভবিষ্যতের জন্য। যেমন ধরেন কেউ বলেন এটাকে, এবং বিপ্লব অনেক রাজনৈতিক দল এটাকে বিপ্লব আমি করি,
তাহলে এটার স্পিরিট কিন্তু আবার এক সময় ডাইলুটেড হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাবে। এবং দুর্ভাগ্যের বিষয় হলো যে বর্তমান সরকারও এটাকে বিপ্লব মনে করে না। যদি মনে করত তাহলে সরকার নিজেকে অন্তর্বর্তীকালীন সরকার বলতো না, নিজেকে বিপ্লবী সরকার বলতো। এবং আসলেই 8 তারিখে যখন ইউনূস সাহেব ক্ষমতা নিলেন, তার উচিত ছিল নিজেকে বিপ্লবী সরকার প্রধান ঘোষণা দেয়া। সেটা না দিয়ে তার যে ইনহেরেন্ট যে উইকনেস সরকারের, এই ইনহেরেন্ট উইকনেস কিন্তু কন্টিনিউ করে গেছে আজ পর্যন্ত। এবং কন্টিনিউ হওয়ার ফলে কি হয়েছে আমরা যদি একটু চিন্তা করি, যে এটার ফলে যেহেতু এই সরকার বিপ্লবী চরিত্র ধারণ করতে পারে নাই, এই জন্যে আমরা আমলাতন্ত্র বলি, যেটা সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র, কিংবা অন্যান্য জায়গায় কোথাও আমরা শুদ্ধি অভিযান চালাতে পারি নাই। কারণ ফ্যাসিবাদের যে দোসররা ছিল তারা মোটামুটি বেশিরভাগ তারা তাদের স্বস্থানে থেকে গেছে, তাদেরকে আমরা সরাতে পারি নাই। এবং সরাতে না পারার প্রধান কারণ হচ্ছে এটা যে বিপ্লব, এটাই আমরা অ্যাকসেপ্ট করি নাই বা আমরা রিয়েলাইজ করি নাই। তো এই যে আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেই, আপনারা যারা আমার দেশ পত্রিকা পড়েন তারা হয়তো পড়েছেন যে কদিন আগে আমার দেশ পত্রিকায় একটা নিউজ বেরিয়েছে যে বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী 45 বছরের পুরনো 4টা হেলিকপ্টার কিনবে। 45 বছরের পুরানো, 1200 কোটি টাকা খরচ করে। তো প্রথম কথা হলো যে 45 বছরের পুরনো হেলিকপ্টার আমরা কেন কিনবো, এটা একটা প্রশ্ন চলে আসে। আর তার থেকে আরো ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, যে কোম্পানি এই হেলিকপ্টারগুলোকে সাপ্লাই দিচ্ছে, সরবরাহ করবে, সেই কোম্পানির মালিক তারেক সিদ্দিক। যেই তারেক সিদ্দিক শেখ হাসিনার রেজিমের এই গণহত্যার অন্যতম কুশীলব ছিল। এবং 15 বছর ধরে যে জুলুম চলেছে বাংলাদেশের জনগণের উপরে, যে গুম খুন, আয়নাঘর তৈরি করা হয়েছে, এগুলো সব করা হয়েছে তারেক সিদ্দিকের ডাইরেক্ট নির্দেশে। এবং সেনাবাহিনী পরিচালিত হতো তারেক সিদ্দিকির দ্বারা। সেই তারেক সিদ্দিকির কোম্পানি এই 4টা হেলিকপ্টার সাপ্লাই করবে, এবং সেই কন্ট্রাক্ট এখন পর্যন্ত ক্যান্সেল হয় নাই। আরো কথা আছে, এই কোম্পানির যিনি সিইও, তার নাম এহতেশাম হুদা। এই এহতেশাম হুদাকে, তার পিতা ছিলেন কর্নেল হুদা। আপনারা আজকে যে 7ই নভেম্বরের যে ডকুমেন্টারি দেখালেন, ওই ডকুমেন্টারিতে খালেদ মোশাররফের কথা বলা হয়নি। নাম নেওয়া হয়েছে কিনা আমি জানি না, আমি খেয়াল করিনি। যদি নাম নেওয়া হয়ে থাকে, খালেদ মোশাররফ যখন নিহত হন 7 তারিখে, প্রতিবিপ্লবের সাথে জড়িত ছিলেন। একজনের নাম মেজর হায়দার আর একজনের নাম কর্নেল হুদা। তো এই কর্নেল হুদার ছেলে হলো এহতেশাম হুদা। তো সেই এহতেশাম হুদা তারেক সিদ্দিকের ব্যবসায়িক পার্টনার। এবং এই এহতেশাম হুদার বোন ছিলেন, আপনাদের মনে আছে হয়তো, মায়ের কান্না নামে তিনি একটা ভুয়া সংগঠন করেছিলেন মায়ের ডাক নামে যে একটা সংগঠন, সেটাকে প্রতিহত করবার জন্য। এবং এটা শেখ হাসিনার নির্দেশে তিনি করেছিলেন। এবং তার কাজ ছিল শেখ হাসিনা যে জুলুম করছে এটাকে জাস্টিফাই করা, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার নামে কটূক্তি করা ছিল তার প্রধান কাজ। তার ভাই এখনো ব্যবসা করছে সেনাবাহিনীর মধ্যে, এবং তার কোম্পানির কাছ থেকে বাংলাদেশের জনগণের 1200 কোটি টাকা খরচ করে 45 বছরের পুরনো 4টা হেলিকপ্টার কেনার আয়োজন চলছে। এই কাজটা কিভাবে সম্ভব হলো? প্রায় 15 মাস পরে বিপ্লব হওয়ার সম্ভব হলো এই কারণে যে আমরা এখনো সেনাবাহিনীতে আমাদের শুদ্ধি অভিযান চালাতে পারি নাই। যদি পারতাম তাহলে এই কোম্পানি এখনো ওখানে কাজ করতে পারত না। তো এটা আমাদের মনে রাখতে হবে যে এই বিপদ আমাদের এখনো উদ্ধার হয়নি। এটা শুধু সেনাবাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য তা না, ব্যুরোক্রেসি যেটা বেসামরিক পত্রিকায় জড়িত ছিলেন, তারা এখনো পুলিশে চাকরি করছে।
তাহলে এই যে সফলতা ব্যর্থতার যে প্রশ্নটা আসে, এটাই হচ্ছে আমি মনে করি ইউনূস সরকারের প্রধান ব্যর্থতা, যে অনেক ভালো কাজ করেছে ডক্টর ইউনূসের সরকার, যেমন হাসিনার বিচারটা তো করতে পারলেন, এটা একটা বিরাট আমি মনে করি সফলতা এই সরকারের জন্য, যে এই শতাব্দীর সব থেকে ভয়ঙ্কর একটা দানবীয় সরকার প্রধানের বিচার আমরা সম্পন্ন করতে পেরেছি আল্লাহর রহমতে। এবং এর মাধ্যমে তিনি একটা ভালো কাজ করেছেন এবং দেশ চালিয়েছেন, কিন্তু শুদ্ধি অভিযানটা তিনি চালাতে পারেন নাই। এবং না পারার কারণে জনমনে, যেমন আজকে আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে, আমি সবাইকে জোর দিয়ে বলি যে হ্যাঁ হবে, কারণ আমি বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা খুব জরুরি। কারণ নির্বাচনটা না হলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা প্রবেশ করতে পারবো না, এবং নির্বাচনটা না হলে যে অস্থিরতা সৃষ্টি হবে সেই অস্থিরতাকে দিল্লি কাজে লাগাবে। সুতরাং সেই দিল্লির এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের ট্রানজিশন টু এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার, এবং সেটা প্রয়োজন অবশ্যই ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ে এই নির্বাচনটা হওয়া দরকার। কিন্তু নির্বাচনটা তো ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার হতে গেলে আমার ব্যুরোক্রেসির যে সাপোর্ট লাগবে সেটা নিয়ে অনেকের মধ্যে আশঙ্কা আছে। কারণ যেটা বললাম, যেহেতু আমরা শুদ্ধি অভিযান চালাতে পারি নাই ব্যুরোক্রেসির মধ্যে, সেই হেতু তারা কতটা এই সরকারকে সহায়তা করবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার ক্ষেত্রে, সেটা নিয়ে আমাদের একটা আশঙ্কা থাকতেই পারে, এবং আমি মনে করি এটা খুব ভ্যালিড আশঙ্কা আমাদের মধ্যে। সুতরাং আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে আমাদের ইউনাইটেড থাকা। আমরা বারে বারে বলছি, আমার আগে অন্যান্য বক্তারা বলে গেছেন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার জন্য। সমস্যা হলো রাজনৈতিক দলগুলো তো কম্পিট করছে ক্ষমতায় যাওয়ার জন্য। যারা একে অপরের সাথে কম্পিট করছে ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের পক্ষে ঐক্যবদ্ধ থাকা খুব কঠিন, কারণ তারা তো মাঠে একে অপরের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে গেলে দেখবেন যারা ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করছে তারা বক্তৃতা করছে, এবং তাদের মধ্যে তিক্ততা বাড়ছে গ্রাসরুটে। সুতরাং আমি রাজনৈতিক দলের ঐক্য আশা করি না, আমি জনগণের ঐক্য আশা করি। কারণ আমাকে বলেন, একটু আগে ডক্টর রায়হানা বলেছেন, সঠিক বলেছেন, যে 1975 সালে আমাদের একজন জিয়াউর রহমান ছিল, আর কিন্তু কোনো জিয়াউর রহমান ছিল কোনো হয়েছে, একটা সামষ্টিক বিপ্লব হয়েছে। এবং তার বিউটিটা হলো সামষ্টিক হওয়ার কারণে হাসিনার পক্ষে কোনো এক ব্যক্তিকে গ্রেফতার করে এই বিপ্লব নস্যাৎ করা সম্ভব হয় নাই। কারণ বাংলাদেশের প্রতিটি তরুণ তরুণী, আমাদের ইয়াং জেনারেশন, প্রত্যেকে এক একজন আবু সাইদ হতে চেয়েছে, এবং প্রত্যেকে এক একজন আবু সাইদ হওয়ার কারণে শেখ হাসিনার পক্ষে এই বিপ্লব রোধ করা সম্ভব হয় নাই। যদি একক নেতৃত্ব হতো তাহলে হয়তোবা শেখ হাসিনা এই বিপ্লব, সেই একক নেতৃত্বকে আটকে ফেলে সেই বিপ্লব সে নস্যাৎ করে দিতে হয়তোবা সক্ষম হতো। তো আমার আবেদন থাকবে সেই তরুণদের প্রতি যারাই বিপ্লব করেছে, তারাই পারে বাংলাদেশকে আবার সঠিক পথে নিয়ে আসার জন্য। এই জন্যে আমি তাদের একতা আশা করি, এবং আজকে যারা আছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো যে তোমরা ঐক্যবদ্ধ থাকো। কারণ তোমরা যখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যখন জীবন দেওয়ার জন্য সবাই বেরিয়ে গিয়েছিলে, বিশ্ববিদ্যালয় ছেড়ে বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিলে, কেউ তো মন্ত্রী হওয়ার জন্য যাও নাই, সবাই গেছিলে দেশের জন্য। এই ফিলিংটা যদি আবার আমাদের ছেলে মেয়েদের মধ্যে ফিরে আসে, যে তারা দেশ রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল জুলাই বিপ্লবের সময়, এই স্পিরিট যদি ফিরে আসে, তাহলে বাংলাদেশকে পদানত করা পৃথিবীর কোন রাষ্ট্রের পক্ষে ইনশাল্লাহ সম্ভব হবে না। এবং যদি আমরা এটা করতে পারি তাহলে বিপ্লব বিজয়ী হবে। কারণ আমাদের মনে রাখতে হবে, বিপ্লব কোনো শর্ট টার্ম বিষয় না, বিপ্লব একটা চলমান প্রক্রিয়া। বিপ্লব এমন না যে 2 দিন হয়ে গেল তারপরে বিপ্লব শেষ হয়ে গেছে।
আমরা যারা এই এই পলিটিক্যাল সায়েন্স কিংবা এগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করি, আপনি ফ্রেঞ্চ বিপ্লবের দিকে তাকান, কত বছর লেগেছিল ফ্রেঞ্চ বিপ্লব শেষ হতে? দশকের পর দশক লেগেছিল ফ্রেঞ্চ বিপ্লব একটা ফাইনাল শেপে আসার জন্য। কাজেই আমরাও যদি মনে করি আমাদের বিপ্লব গত বছর আগস্ট মাসে শেষ হয়ে গেছে, তাহলে আমরা ভুল করব। আমাদের বিপ্লব মনে রাখতে হবে আমরা এখনো বিপ্লবের প্রক্রিয়ার মধ্যেই আছি, এবং এই বিপ্লব চলতে থাকবে যতদিন না পর্যন্ত কমপক্ষে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন সম্পন্ন হয়, এবং তখনও বিপ্লব শেষ হবে না। বিপ্লব শেষ হবে যখন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট সরকারে আসবে এবং আমাদের ছেলে মেয়েরা যে প্রত্যাশা নিয়ে জীবন দিয়েছিল বা জীবন দিতে প্রস্তুত হয়েছিল আগস্টে, তারা যখন সেটা ইমপ্লিমেন্ট করবে। কাজেই ইমপ্লিমেন্ট করবে মানে জুলাই সনদ অক্ষরে অক্ষরে ইমপ্লিমেন্ট করবে, ততক্ষণ পর্যন্ত আমার বিপ্লব চলমান থাকতে হবে। এবং সেইভাবে ফ্যাসিবাদকে নির্মূল করতে হবে এবং সেইভাবে ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে হবে, তাহলেই বিপ্লব সমাপ্ত হবে। কাজেই সামনে এখনো আমাদের লড়াই অপেক্ষা করছে, এবং আমাদের এই লড়াই আগামী নির্বাচনের পরের সরকারের কাজকর্ম দেখা পর্যন্ত অব্যাহত থাকতে হবে। তো সুতরাং আমি ব্যর্থতার দিকে দেখতে চাই না, আমি সফলতার দিকেই বেশি দেখতে চাই। আমরা শেখ হাসিনাকে মতো একটা দানবকে সরাতে পেরেছি, এটা একটা সফলতা। তার বিচার সম্পন্ন করতে পেরেছি, এটা একটা সফলতা। আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি, সেটা একটা সফলতা। এবং যদি আমরা ফেব্রুয়ারি মাসে একটা গ্রহণযোগ্য ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে পারি, সেটা আর একটা সফলতা হবে। এবং তারপর পরবর্তী সরকার যে ক্ষমতায় আসবে তাকে বাধ্য করতে হবে আমাদের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের সংস্কার সম্পন্ন করবার জন্য। তখন আমরা বলবো বিপ্লব 100% সফল হয়েছে। সেই পর্যন্ত আমাদের বিচার, আমরা ওই যে বলে না যে জাজমেন্ট দেওয়ার জন্য আমরা আরেকটু সময় নেই, এবং আমরা মেবি আগামী বছর আবার এইরকম সময় আমরা আবার এরকম একটা সেমিনার করে তখন আমরা চিন্তা করব বিপ্লব সফল হয়েছে কি হয় নাই। তবে এ পর্যন্ত যতটুকু হয়েছে তাতে আমি আশাবাদী। ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্ত, জুলাই শহীদদের রক্ত, জুলাই যোদ্ধাদের যে চেতনা, সেটা ব্যর্থ হতে পারে না। আল্লাহ আপনাদের ভালো করুক। আল্লাহ হাফেজ।